আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা করব সক্রিয়ণ শক্তি কি অথবা থ্রিসল এনার্জি কি। আরেকটি হচ্ছে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের দুটি পদ্ধতি আলোচনা করো, অথবা নাম হিসেবে আসে যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান হোফের ব্যবকলন পদ্ধতি আলোচনা করো। তোমাদের প্রশ্নের মধ্যে বেশিরভাগই আসে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান হোফের ব্যবকলন পদ্ধতি। এটা যদি 4-এর জন্য বা 5-এর জন্য আসে তাহলে একটা আসে, আর যদি 10-এর জন্য কোয়েশ্চেন হয় তাহলে বলতে পারে যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের দুটি পদ্ধতি আলোচনা করো। এর জন্য আমরা দুটি পদ্ধতি আলোচনা করে এটা শিখবো, তাহলে আমাদের মধ্যে কিন্তু ভ্যান হোফের ব্যবকলন পদ্ধতিটা পড়ে যাবে। প্রথমে হচ্ছে সক্রিয়ণ শক্তি কি। মনে করো এ একটা অণু এখানে আছে, এ একটা অণু এখানে আছে, বিভিন্ন অণু আছে। মনে করো ওর একটা শক্তি আছে, ওর শক্তি ওর মধ্যে একটা কি আছে, শক্তি নিয়োজিত আছে। ওর শক্তিটা 100, ওর শক্তিটা কত, 20। ও মনে করো এখানে আসার পর ওকে ধাক্কা দিল। এই অণুগুলা কি হয়, গ্যাসের অণুসমূহ ক্রমশ ছোটাছুটি করতে থাকে। একসময় আসার পর ও যদি ওকে ধাক্কা দেয়, ও যখন ওকে ধাক্কা দিবে ওর কিছুটা শক্তি হ্রাস পাবে। ওর শক্তি হয়ে গেল, মনে করো ওর শক্তি হয়ে গেল কত, মনে করো ওর শক্তি কিছু পরিমাণ হ্রাস পাবে, আর ওর শক্তিটা কি কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। মানে ও যদি ওকে সংঘর্ষে লিপ্ত হয়, বাড়ি খাওয়ার পর এটা স্লো হয়ে যাবে, এটাকে একটু গতিপ্রাপ্ত হবে। তার মানে আমাদের কি বোঝাইছে, সক্রিয় শক্তিটা ন্যূনতম পরস্পর সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে যদি একটা বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেটা হচ্ছে আমাদের কি সক্রিয়ণ শক্তি। যে অতিরিক্ত শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করে, এটা কার মাধ্যমে হচ্ছে, সংঘর্ষের মাধ্যমে। ও মনে করো বিক্রিয়া অংশগ্রহণ করতে রাজি না, মানে ওর জন্য বিক্রিয়া অংশ করার জন্য ওর মনে করো 30 পরিমাণ শক্তি লাগবে, ওর আছে 20, ও তো বিক্রিয়া অংশগ্রহণ করতে পারতেছে না। যদি ওর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, ও যদি ওর সাথে ধাক্কা দেয়, তো ও কিছু পরিমাণ শক্তি অর্জন করবে, তখন ও কি করবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে। এর জন্য পরস্পর সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে কোনো একটা বিক্রিয়ক যে অতিরিক্ত শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করে, সেটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি এটা তোমাদের ক নম্বরে আসে বেশি, পরস্পর সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে, পরস্পর সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে কোনো বিক্রিয়ক অতিরিক্ত যে শক্তি অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই সক্রিয়ণ শক্তি। অতিরিক্ত যে শক্তি অর্জন করে কোনো বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেটি হচ্ছে সক্রিয়ণ শক্তি। এটার মাধ্যমে একটা তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া দেখো, এটা হলো সময়, এটা হলো শক্তি। এখানে হলো মনে করো বিক্রিয়ক, এটা কি উৎপাদ। একটা বিক্রিয়ক, একটা হচ্ছে উৎপাদ। এখানে যদি আমরা আরেকটা চিত্র আঁট করি, এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। এখানে হলো শক্তি, এদিক দিয়ে বোঝায় শক্তি, আর এদিক বোঝায় কি সময়। এই চিত্রটা দিয়ে কি বোঝায়, এই চিত্রটা দিয়ে বোঝায় সময়ের সাথে সাথে শক্তিটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে উৎপাদের, আর এখানে সময়ের সাথে সাথে উৎপাদের শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। তাপ হারি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া মনে রাখার উপায় কি, বিক্রিয়কের শক্তি যদি বেশি থাকে তাহলে সেটা হলো তাপ উৎপাদ। এখানে বিক্রিয়কটা সবার উপরে আছে, এই জন্য তাপ উৎপাদী। মনে রাখবা বিক্রিয়কের শক্তি বেশি মানে তাপ উৎপাদী, আর উৎপাদের শক্তি বেশি মানে তাপ হারি। একটা উদাহরণ দেওয়া যাক, মনে করো তোমার কাছে বিক্রিয়ক আছে 100,
উৎপাদ পাইলা কত 50, বিক্রিয়ক ছিল 100, উৎপাদ পাইলা 50, মানে উৎপাদের শক্তিটা কম এখানে। তাহলে বাকি 50 কি হিসেবে হয়েছে? অবশ্যই তাপ হিসেবে উৎপন্ন হয়েছে, যেহেতু এখানে তাপ উৎপন্ন হয়েছে, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তোমার বিক্রিয়কের শক্তিটা কম, বিক্রিয়ক ছিল মনে করো 50, উৎপাদ হয়েছে কত 100। এখন তুমি বাকি 50 কোথা থেকে পাইছো? তোমার বাজারে দেওয়া হয়েছে 5 টাকা, তুমি 10 টাকার জিনিস নিয়ে আসছো, অবশ্যই 5 টাকা কারো থেকে ধার নিছো, মানে তুমি কি করছো? তাপ শোষণ করছো। তার মানে এটা কি? তাপহারী বিক্রিয়া। এই হচ্ছে আমাদের চিত্র দেখে বোঝা লাগবে। সহজ হিসাব, বিক্রিয়কের শক্তি বেশি হলে তাপ উৎপাদী, বিক্রিয়কের শক্তি কম হলে তাপহারী বিক্রিয়া। এখন আসা যাক যে থ্রিসল এনার্জি কি। থ্রিসল এনার্জি হচ্ছে ন্যূনতম যে শক্তি অর্জন করলে কোনো বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রতিটা বিক্রিয়কের জন্য কিন্তু থ্রিসল এনার্জির মান সমান না। কোন একটা বিক্রিয়া অনেক শক্তিশালী অংশগ্রহণ করতেছে না, ওরে বিক্রিয়া ঘটানোর জন্য শক্তিটা বেশি দরকার। আর কোন একটা বিক্রিয়কটা সহজেই খুব তীব্র, মানে ও বিক্রিয়া করার জন্য বসে আছে, সাথে সাথেও যদি প্রয়োজনীয় বিক্রিয়ক গুলো পায়, সাথে সাথেও বিক্রিয়া অংশগ্রহণ করবে। এর জন্য সব বিক্রিয়ার জন্য আমাদের থ্রিসল এনার্জির মান সমান নয়। এর জন্য আমরা কি লিখবো? ন্যূনতম যে শক্তি অর্জন করলে কোন বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পারে, তাই থ্রিসল এনার্জি। ঠিক আছে? ন্যূনতম যে শক্তি অর্জন করলে কোনো বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটাই হচ্ছে থ্রিসল এনার্জি। অবশ্যই মনে রাখবা, প্রতিটা বিক্রিয়ার জন্য বা প্রতিটা বিক্রিয়কের জন্য থ্রিসল এনার্জির মানটা কি সমান না, কম বেশি আছে। এখন আমরা পরের প্রশ্নটা পড়বো যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের দুটি পদ্ধতি আলোচনা করব। বিক্রিয়ার ক্রম নির্ণয়ের দুটি পদ্ধতি আছে। বিক্রিয়ার ক্রম, একটা হচ্ছে ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি, একটা হচ্ছে ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি, আরেকটা হলো সম সম ভগ্নাংশিক পদ্ধতি। তোমাদের যদি সিঙ্গেল নাম ধরে আসে তাহলে শুধু আসে ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি সাহায্যে বিক্রিয়ার ক্রম নির্ণয়। এই জন্য আমরা একটা প্রশ্ন বলবো যেন দুইটা কাজ হয়ে যায়, কারণ বলা যায় না তো পরীক্ষাকে এরকম প্রশ্ন করে। বিক্রিয়ার ক্রম নির্ণয়ের দুইটা পদ্ধতি বলবো, একটা হচ্ছে ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি, আর একটা হচ্ছে সম ভগ্নাংশিক পদ্ধতি। এটা অবশ্যই সবার পড়া লাগবে, ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি। এই পদ্ধতির প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী জে.এইচ. ভ্যান হফ। এ পদ্ধতির প্রবর্তক বিজ্ঞানী জে.এইচ. ভ্যান হফ। এই পদ্ধতির প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী জে.এইচ. ভ্যান হফ। যে কোনো বিক্রিয়ার ক্রম, তিনি বলছেন যে কোনো বিক্রিয়ার ক্রমে, যে কোনো ক্রমের বিক্রিয়ার হার, যে কোনো ক্রমের মানে কি, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, যাই হোক না কেন, যে কোনো ক্রমের বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার n ঘাতের সমানুপাতিক।
পাতিক। বিজ্ঞানী জে.এইচ ভ্যান ডক বলছেন যে যে কোনো ক্রমের বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার n ঘাতের সমানুপাতিক। শূন্য ক্রমের বিক্রিয়া হলে শূন্য ঘাতের প্রথম ক্রমে, আমরা এগুলো আগে পড়ে আসছি, এগুলাতে আর না গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ ভ্যারাইজেস সি পাওয়ার n, ডিসি বাই ডিটি ভ্যারাইজেস সি পাওয়ার n। এখানে একটা মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? কারণ বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়। ঠিক আছে, আমরা লিখছিলাম ডিএক্স বাই ডিটি, এখানে কি আছে? ডিসি বাই ডিটি, কারণ সি পাওয়ার এন এটা হলো বিক্রিয়ক, আমরা বিক্রিয়ক করছি, বিক্রিয়ক রেখে টি এর সাপেক্ষে আমাদের ব্যবকলন করা লাগছে। আর এই মাইনাসটা আসছে কেন? এই মাইনাসটা আসছে কারণ আমাদের সময় যত অতিবাহিত হয় বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়, এর জন্য এখানে মাইনাসটা আসছে। ডিসি বাই ডিটি ভ্যারাইজেস সি পাওয়ার এন। এখন এখান থেকে যদি আমরা ভ্যারাইজেসটা উঠিয়ে দিই, তাহলে মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে সি পাওয়ার এন, মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু, এখন যদি আমরা উভয় পক্ষে যদি আমরা লগ নেই, উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে যদি আমরা লগ দ্বারা গুণ করি আমাদের কি আসে? বা লগ মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু লগ কে সি পাওয়ার এন। লগ এ বি সূত্র আমরা কি জানি? লগ এ প্লাস লগ বি, এখানে লগ এ বি সূত্র পড়ে, তাহলে এটা যদি আমরা ভাঙায় দিই, বা লগ মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি। এখন আমরা জানি লগ এম পাওয়ার এন সমান কি লেখা যায়? এটার সামনে নেওয়া যায় এন লগ এম, এভাবে লেখা যায়। তাহলে বা লগ মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু লগ কে প্লাস এই এনটা সামনে আনা যায় লগ সি। এটাকে যদি একটু সাজাই দেখো কি আসে, বা লগ মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু এন লগ সি প্লাস লগ কে। সমীকরণটিকে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই। দেখো সমীকরণটা যদি y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে তুলনা করি, এটা কি আসে আমাদের? এটা আসে y, এটা কি m, এতটুকু হচ্ছে x, আর এটা হচ্ছে কি c। এটা তাকায় দেখো, এটা হলো y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে m টা কি ঢাল, তাহলে আমাদের ঢালের মান কত? n, আমাদের ঢালের মান হচ্ছে n। আশা করি এতটুকু সমীকরণ সবাই বুঝতে পারছো। এখন আমরা y বাই x, y বনাম x লেখচিত্র অঙ্কন করো, মানে এটা বনাম এটা লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে আমাদের কি আসে? এটা সমীকরণ যদি এক দিই, এক নং সমীকরণ অনুযায়ী, এক নং সমীকরণ অনুযায়ী আমাদের কি y অক্ষে এটা আছে, তার মানে লগ মাইনাস ডিসি বাই ডিটি বনাম লেখচিত্র অঙ্কন করে। যদি আমরা লেখচিত্র অঙ্কন করি আমাদের কি দাঁড়ায় লেখচিত্রটা একটু দেখো।
ওয়াই অক্ষে কই বসবে আমাদের এটা, তাহলে লগ মাইনাস ডিসি বাই ডিটি। আর এক্স অক্ষে আমাদের কি বসবে, এক্স অক্ষে আমাদের বসবে লগ সি। আমাদের ঢাল ছিল, আমাদের ঢালটা কি ছিল, আমাদের ঢাল ছিল এন। আচ্ছা আরেকটু বলি, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা না, এটি মূল বিন্দুগামী নয়। অনেকে প্রশ্ন বলতে মূল বিন্দুগামী নয় কেন, কারণ এখানে একটা ঢাল আছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই যে সি, সি হলো কি, এটা হচ্ছে আমাদের y অক্ষের ছেদক। যদি এই জিনিসটা না থাকতো y ইকুয়াল টু mx হইতো, তাহলে সেটা যেত মূল বিন্দু দিয়া। যদি y ইকুয়াল টু mx হইতো তাহলে মূল বিন্দু দিয়ে দিত। তার মানে এটা কি y ইকুয়াল টু mx প্লাস c, তার মানে y অক্ষের ছেদক আছে, তাই এটা কি মূল বিন্দুগামী নয়। তাহলে মূল বিন্দুগামী না হলে এটা কোন দিক দিয়ে যাবে, এটা এদিক দিয়ে যাবে। তাহলে প্রশ্ন হতে পারে এই যে এতটুকুর মান কি, y অক্ষের কর্তৃত্বাংশ, y অক্ষের কর্তৃত্বাংশ আমাদের কি ছিল, log কে। y অক্ষের ছেদক কি ছিল, log কে। এখন যদি আমরা আমাদের ঢাল কোনটা, যে কোনো একটা বিন্দুর জন্য যদি আমরা কল্পনা করি, তাহলে এখানে ঢাল আমাদের কি আসছে, ঢালটা হলো আমাদের n। ঠিক আছে, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা হলো ঢাল, এটা হলো কি আমাদের y অক্ষের ছেদক। তাহলে আমরা এই কি এই রেখাটা পাই। এখানে এখানে n বিক্রিয়ার ক্রম নির্দেশ করে। তার মানে এখানে n এর মানটা কি বিক্রিয়ার ক্রম নির্দেশ করে, যেটা কি ঢাল। আমরা পাইলাম যে এটা হচ্ছে আমাদের ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি, যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি। চিত্রটা দিবা, শেষে লিখবা এখানে n বিক্রিয়ার ক্রম নির্দেশ করে, এতটুকু শেষ। এখন আমরা করব যে সমভগ্নাংশিক পদ্ধতি। সমভগ্নাংশিক পদ্ধতিটা কি, সমভগ্নাংশিক পদ্ধতি। সমভগ্নাংশিক পদ্ধতি দুটি প্রাথমিক গারত্ব, দুটি প্রাথমিক গারত্ব এ ও এ প্রাইম হলে এদের এদের অর্ধেক অর্ধেক বিয়োজনকাল কাল, এর যদি অর্ধেক বিয়োজন, এটা কি টি হাফ ও টি প্রাইম হাফ। এই গারত্ব বলতে কি ঘনমাত্রা, এটা হলো একটা প্রাথমিক ঘনমাত্রা এ আর একটা এ প্রাইম। তাহলে এর অর্ধেক সম্পূর্ণ হতে কি টি হাফ সময় লাগে, এ প্রাইমের অর্ধেক সম্পূর্ণ হতে টি প্রাইম হাফ সময় লাগে। এত হলে n ক্রমের বিক্রিয়ার জন্য, n ক্রমের বিক্রিয়ার জন্য আমরা এখানে দুইটা সমীকরণ পাই। কি পাই, একটা হচ্ছে টি হাফ ইকুয়াল টু এ পাওয়ার n মাইনাস ওয়ান, আরটা হচ্ছে টি প্রাইম হাফ ইকুয়াল টু এ প্রাইম পাওয়ার n মাইনাস ওয়ান। এখানে আমরা দুইটা সমীকরণ পাই, একটা হচ্ছে 1 নং, একটা হচ্ছে 2 নং। এখন 1 নং দ্বারা যদি 2 নং সমীকরণ ভাগ করি, এখানে একটা পাবো বিক্রিয়ার ক্রম, এখানে একটা পাবো বিক্রিয়ার ক্রম, কারণ আমাদের এখানে কি দুইটার জন্য হিসাব করতেছি। তাহলে 1 ভাগ 2 ইমপ্লাইজ 1 নং দ্বারা 2 নং এর যদি ভাগ করি, উপরে হচ্ছে টি হাফ, নিচে হচ্ছে টি প্রাইম হাফ ইকুয়াল টু, উপরে হচ্ছে এ পাওয়ার n মাইনাস ওয়ান, এখানে হলো এ পাওয়ার এ প্রাইম n মাইনাস ওয়ান। এখন যদি আমরা কি করতে পারি, উভয় পক্ষে যদি লগ কমন নিই, লগ দ্বারা গুণ করে উভয় পক্ষকে লগ দ্বারা
গুণ করে। উভয় পক্ষকে যদি আমরা লগ দ্বারা গুণ করি তাহলে আমাদের কি দাঁড়ায়? বা লগ উপরে হচ্ছে টি হাফ, নিচে হচ্ছে টি প্রাইম হাফ ইকুয়াল টু লগ a পাওয়ার n মাইনাস ওয়ান a প্রাইম পাওয়ার n মাইনাস ওয়ান, a পাওয়ার n মাইনাস ওয়ান আর এটা হচ্ছে a প্রাইম পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারি? লগ a বাই b সূত্র কি? লগ a মাইনাস লগ b, লগ a মাইনাস লগ b ইকুয়াল টু লগ, এখানে দুইটা পাওয়ার সেম, ওরে বাইরে নিয়ে চলে যাওয়া যায়, a বাই a প্রাইম উপরে কত n মাইনাস ওয়ান। আবার m পাওয়ার n কি লেখা যায়? n log m, log t হাফ মাইনাস log t প্রাইম হাফ ইকুয়াল টু n মাইনাস ওয়ান log a বাই a প্রাইম, n মাইনাস ওয়ান log a বাই a প্রাইম। এখন এখানে আবার কি log a বাই b সূত্র পড়ে, log t হাফ, log t হাফ মাইনাস log t প্রাইম হাফ ইকুয়াল টু n মাইনাস ওয়ান log a মাইনাস b। ঠিক আছে, আমাদের t প্রাইম a মাইনাস, আমরা আস্তে আস্তে কার মান বের করব? আমরা অবশ্যই আস্তে আস্তে কার মান বের করব? এই মানটা বের করব, n এর মান। তাহলে এটা গুণাকার আছে, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, বা log t হাফ মাইনাস log t প্রাইম হাফ, এটা নিচে আসলে log a মাইনাস a প্রাইম ইকুয়াল টু n মাইনাস ওয়ান থাকে। ঠিক আছে, তাহলে n এর মানটা বের করব, মাইনাস ওয়ান এই পাশে আসলে কি হয়ে যায়? আমাদের প্লাস ওয়ান হয়ে যায়, বা log t প্রাইম হাফ log a মাইনাস a প্রাইম। এটা যদি মাইনাস ওয়ান এর পাশে আসলে কি হয়? প্লাস এর ওয়ান হয়, বা এই পাশে শুধু থাকে কি আমাদের n। তাহলে এটাকে আমরা সাজায় কি লিখতে পারি? বা n ইকুয়াল টু ওয়ান প্লাস log t হাফ মাইনাস log t প্রাইম হাফ log a মাইনাস a প্রাইম। তার মানে কোন একটা বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার অর্ধেক সময়গুলোর মান যদি আমাদের জানা থাকে, টি হাফ আর টি প্রাইম হাফের মান জানা থাকে, আমাদের এ আর এ প্রাইম কি আমাদের ঘনমাত্রা ধ্রুবক, তাহলে টি হাফ আর টি প্রাইম হাফের মান যদি জানা থাকে আমরা তাহলে কি বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে পারি। ইহাই সমভগ্নাংশিক পদ্ধতি। আশা করি এই দুইটা সকলে বুঝতে পেরেছো। তোমরা সমভগ্নাংশের আগে ভ্যান টফের ব্যবকলন পদ্ধতিটা অবশ্যই পড়বা, এটা তোমাদের ঘোরাফেরা প্রতিবারই আসে। কেউ কোথাও না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।